দীপ্ত সন্ধ্যার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন, রাষ্ট্রপ্রধানের দায়মুক্তি শুধু দায়িত্বকালীন, মন্তব্য উপদেষ্টার। ভবিষ্যতে আরও সুসংগঠিত হতে চায় ভারতের ককরোচ পার্টি, অধিকারের প্রশ্নে ছাড় না দেওয়ার ঘোষণা। ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান 2030 সাল পর্যন্ত জাতীয় ফুটবল দলের দায়িত্বে থাকবেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত আছে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সকালে জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রায় 1 ঘণ্টা বৈঠক করে নির্বাচন কমিশন। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে, তবে দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয়ের পর দিনক্ষণ চূড়ান্ত করে তা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে। সিইসি নিজেই এই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব, আপনারা তখন জানতে পারবেন। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি না। সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা হবে কিনা সেটি আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। তিনি জানান, রাষ্ট্রপতি হবার আগে ও পরে কোনো দুর্নীতি অনিয়ম করলে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। সকালে সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অসুস্থতার কারণ দেখিয়ে গত 24 জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর থেকেই তাঁকে ঘিরে নানা রাজনৈতিক আলোচনা ও বিতর্ক নতুন মোড় নেয়। সংবিধানের 51 অনুচ্ছেদ তাঁকে দায়মুক্তি দিলেও ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি, 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সহ নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব কারণে একটি পক্ষ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে বিচারের আওতায় আনার দাবি তোলা হচ্ছে। সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার ব্রিফিংয়ে উঠে আসে সাবেক রাষ্ট্রপতির প্রসঙ্গ। আর পদে থাকাকালীন সময় কোনো লিগ্যাল ইস্যু ফেস করবেন না রাষ্ট্রপতি। উনি যতদিন পদে আছেন, উনি যখন পদে নেই, সেটা আগে করা ওনার কোনো রকম কোনো যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। সরকার কিছু করছে না, আমি এটুকু আপনাকে নিশ্চিত করতে পারি। এখন আদালতে যাচ্ছে সবকিছু, আদালতেই সবকিছু ঠিকঠাক হোক, বাংলাদেশ আদালত কাজ করছে, আমি আসবো যে উনি বলছেন। তিনি জানান, 2013 সালের শাপলা চত্বরের ঘটনায় আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। শাপলা চত্বরে যে ডিজাস্টার ঘটেছে, যে কোনো কারণে, আমি আবারও বলছি, যে কোনো কারণে যে ঘটনা ঘটে থাকে, সেটাই ধরেন সরকার তার প্রয়োজন অনুযায়ী যখন পদক্ষেপ নিতে যায়, সেখানে যে যে আইন ভঙ্গ হয় সেটার বিচার হতে হবে। আমাদের তো মনে আছে কিভাবে তাদেরকে ডেকে আনা হয়েছে, আসতে দেওয়া হয়েছে এবং যে ম্যাসাকার হয়েছে। নিশ্চিতভাবে এটা নিয়ে একটা ভালো বিচার এই সরকারের সময় হবে। সরকার এটাকে ইগনোর করার কোনো কারণ নেই। এ সময় সরকারের এই মুখপাত্র আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে যাবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তিনি যাবেন কিনা এই সিদ্ধান্ত এখনো হয়নি। এটা রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বঙ্গভবনে আজ দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। দুপুর 11টার দিকে বঙ্গভবনে পৌঁছলে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেন। গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী আহ্বান জানান। পাশাপাশি দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে যৌথভাবে কাজ করার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। নারায়ণগঞ্জের ২৫০০-এর মতো আরও একটি শিল্প পার্ক স্থাপনে জাপান আগ্রহী হলে বাংলাদেশ সরকার সব ধরনের সহায়তা করবে বলেও জানান প্রধানমন্ত্রী। সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এস.কে সুর চৌধুরীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ ঢাকার দ্বিতীয় বিশেষ জাজ আদালতের বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে এস.কে সুর চৌধুরীকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার নথি অনুযায়ী এস.কে সুর চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি তা দাখিল না করায় মামলা রুজু করে দুদক। সাউথ আফ্রিকায় একটি সুপার শপে ভয়াবহ আগুনে ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। দগ্ধ একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার গভীর রাতে ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে বাংলাদেশি মালিকানাধীন একটি দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় দোকানের ভেতরে ৭ জন বাংলাদেশি ঘুমিয়েছিলেন। গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ৬ জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার কুরুগেশ্বর এলাকায়। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনাটির তদন্ত করছে। আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। এখন থাকছে পটুয়াখালীতে প্রাণ প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়া নিয়ে প্রতিবেদন। আজ থাকছে সিগারেটের ক্ষতি নিয়ে একটি প্রতিবেদন। একটি সিগারেট নিভে যাওয়ার পরও শেষ হয় না তার ক্ষতি। ধোঁয়ার বাইরে ফেলে দেওয়া ছোট্ট ফিল্টারটি বছরের পর বছর দূষিত করে মাটি, পানি ও পরিবেশ। নীরবে ছড়িয়ে দেয় বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক, যা শেষ পর্যন্ত পৌঁছে যায় মানুষের শরীরেও। দেখতে খুবই ছোট, ফেলে দেওয়া সিগারেটের এই ছোট্ট অংশই বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণে ছড়িয়ে পড়া প্লাস্টিক, যা কয়েক বছরেও পচে না। সিগারেটের ফিল্টার তৈরির মূল উপাদান সেলুলোজ অ্যাসিটেট। এটি নন বায়োডিগ্রেডেবল শক্ত প্লাস্টিক। মাত্র একটি সিগারেটের বাটে থাকে ৭,০০০-এর বেশি ক্ষতিকর উপাদান। যে পরিমাণ নিকোটিন ও আর্সেনিক প্রতিটি ফিল্টার থেকে নির্গত হয় তা ১,০০০ লিটার পানিকে বিষাক্ত করতে পারে। ১০ বছর পরেও এটি বিলীন হয় না। প্রতিটি সিগারেট ফিল্টার ভেঙে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়, যা জলজ খাদ্য শৃঙ্খলে মিশে যায়, সেখান থেকে আসে মানবদেহে। ফসলি জমিতে যদি এসব ফিল্টার ফেলা হয়, দিন শেষে তা এসে পড়ে খাবার টেবিলেই। এসব ফিল্টার গাছের অঙ্কুরোদ্গম ব্যাহত করে, গাছের মূল শিকড় সংকুচিত করে ফেলে, নষ্ট হয় মাটির প্রাকৃতিক পুষ্টি। সিগারেট ফিল্টারে থাকা নিকোটিন এবং ভারী ধাতু শুষে নেয় মাঠের ফসল, তৈরি হয় মারাত্মক জৈবিক হুমকি, বিষাক্ত হয় মাটি থেকে গোটা বাস্তুতন্ত্র। প্রতিটি ফিল্টারে থাকে কমবেশি ১৫,০০০ প্লাস্টিক ফাইবার। ধূমপানের সময় তাপের কারণে এই ফাইবারগুলো গলে যায়, ফলে তামাক পোড়া ধোঁয়ার সাথে শ্বাসতন্ত্রে যায় মাইক্রোপ্লাস্টিক ও ন্যানো ফাইবার। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। পটুয়াখালীতে দিন দিন হারিয়ে যাচ্ছে প্রাণ প্রকৃতির ভারসাম্য।
কুয়াকাটা সৈকত সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে 2 দশক আগে 2165 একরের বনাঞ্চলে দেখা মিলত চিতাবাঘ, মেছোবাঘ, বন মোরগ সহ বেশ কিছু বন্যপ্রাণীর। কিন্তু বনদস্যুদের থাবা আর সমুদ্রে করাল গ্রাসে অর্ধেকের বেশি বন বিলীন হয়ে গেছে। এটি পটুয়াখালীর কুয়াকাটা সৈকত সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল। 2 দশক আগে 2165 একরের এই বনাঞ্চলে দেখা মিলত চিতাবাঘ, বনমোরগ, শেয়াল, বানর সহ বিভিন্ন বন্য প্রাণী এবং বিভিন্ন প্রজাতির সাপ ও পাখি। তবে বনদস্যুদের থাবা এবং সমুদ্রের করাল গ্রাসে এই বনাঞ্চল অর্ধেকের নিচে নেমে এসেছে। এখন এই বনাঞ্চলে হাতে গোনা 2-3টি শিয়াল ছাড়া অন্য কোনো বন্য প্রাণীর দেখা মিলে না। শুধু এই বনাঞ্চলই নয়, জেলার সকল বনাঞ্চলেরই একই অবস্থা। আমাদের জন্য সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে 2 থেকে 3 কিলোমিটার কিন্তু এই বনায়ন ছিল, বন্যপ্রাণীর যে আবাসস্থল জায়গাটা ছিল, এখন কিন্তু একেবারেই শেষ। এর ভিতরে নারিকেল বাগান ছিল, তাল বাগান ছিল, হিজুল বাগান ছিল, বিভিন্ন প্রজাতির গাছের বাগান ছিল। প্রতি বছর বর্ষার মৌসুম আসলেই কিন্তু এগুলো সমুদ্রে ভেঙে নিয়ে যায় এবং এর পাশাপাশি একটি অসাধু চক্র যারা এই বন উজাড় করে রাতে কিংবা দিনে বিভিন্ন সময় তারা গাছ কেটে যে বিক্রি করে সেই জিনিসটাও কিন্তু আমাদের চোখে ধরা পড়ে। এটা যদি চলমান থাকে, কুয়াকাটার উপকূলীয় অঞ্চলের যে জীববৈচিত্র্য এটি কিন্তু একেবারে হুমকির মুখে এবং একদম পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। এসব বনভূমির ভারসাম্য না থাকায় লোকালয়ে প্রবেশ করেছে হাজার হাজার বন্যপ্রাণী। বাংলাদেশ থেকে 31টি প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে গেছে এবং 341টি প্রজাতির বন্যপ্রাণী বিপন্ন পর্যায়ে। তো আমরা যদি গভর্নমেন্ট যদি এখনই বন বাঁচানোর দিকে না যায় এবং বন রক্ষার দিকে না যায়, তাহলে আমরা যেই বন্য প্রাণীগুলো হারাবো সেটা আমাদের ইকোসিস্টেমে একটা বড় প্রভাব পড়ে। এদিকে ভালো নেই বন্য প্রাণীর আওতায় থাকা বিভিন্ন জলজ প্রাণীরা। গত 8 বছরে কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে অসংখ্য মৃত ডলফিন, তিমি, কচ্ছপ সহ বিভিন্ন প্রাণী। এসব প্রাণীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন এবং কুয়াকাটার প্রাণ প্রকৃতি রক্ষার উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন বিশেষজ্ঞ মহল ও পরিবেশ কর্মীরা। এই কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকাতে এই উপকূলীয় এলাকায় যে কচ্ছপগুলো, ডলফিনগুলো, তিমিগুলো ভেসে এসেছে, যেগুলোকে সংরক্ষণ করা হোক এবং কেন মারা যাচ্ছে সেই কারণগুলো উদ্ঘাটন করা হোক। পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্যোগ নেবে সরকার, এমন প্রত্যাশা উপকূলবাসীর। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ। 26টি টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 15 দিনের মধ্যে কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আজ বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের বেঞ্চ এই আদেশ দেয়। সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মামুনের এক রিটের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছে। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা ESDO সম্প্রতি দেশের বাজারে বিক্রি হওয়া 19টি ব্র্যান্ডের 34টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে। তাদের গবেষণায় 26টির নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে বলে দাবি করা হয়। শিশুদের কয়েকটি টুথপেস্টেও এই ক্ষুদ্র প্লাস্টিক কণা পাওয়া গেছে বলে জানায় ESDO। 26টা টুথপেস্টে অধিক পরিমাণ আপনার মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। সেইটা মানুষের শরীরের জন্য এবং প্রকৃতির জন্য কতটা ক্ষতিকর সেইটা চ্যালেঞ্জ করে আমরা একটা মামলা দায়ের করেছিলাম। সেই মামলাটা আজকে মিস্টার জাস্টিস খিজির আহমেদ চৌধুরী এবং মিস্টার জাস্টিস জিয়াউল হকের কোর্টে শুনানি হয়েছে। শুনানি অন্তে মাননীয় বিচারপতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে রুল দিয়েছেন এবং একটি ডাইরেকশন দিয়ে 15 দিনের মধ্যে একটি রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ বলেছেন এবং সেখানে সায়েন্স ল্যাবরেটরির একজন, বুয়েটের একজন এবং BSTR একজন, এই 3 জনকে 15 দিনের মধ্যে একটা রিপোর্ট প্রদান করার জন্য বলছে। যশোর 4 আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাসভবনে হামলা ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা সংসদ সদস্য ও তার পরিবারের লোকজনকে অবরুদ্ধ করে রাখেন। সকাল 11টার দিকে যশোরের নীলগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করেন। জানা যায় সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি মাদ্রাসার কিছু শিক্ষার্থীদের ধমক দেন MP গোলাম রসুলের মেয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে তিনি তালা হাতে নিয়ে মাদ্রাসা বন্ধ করতে যান। তাতে বাধা দিলে এমপির কন্যা তালা দিয়ে এক অভিভাবকের মাথায় আঘাত করেন। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সংসদ সদস্যদের বাড়ির সামনে সড়কে অবস্থান নেন এবং ভাঙচুর চালান। এক পর্যায়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাস্তা থেকে সরে গেলেও ইন্টারনেটে ঘাপটি মেরে আছে তেলাপোকারা। আরও সংগঠিত হয়ে অনলাইন কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির নেতারা। তরুণ ও শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। অতিকায় হস্তি লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে। কালজয়ী কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উক্তি থেকেই যেন অনুপ্রাণিত হয়েছিল ককরোচ জনতা পার্টি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে প্রথম মিশনে সফল সিজেপি। সরকার সব দাবি মেনে নেওয়ায় যন্তর মন্তরের প্রতিবাদ আপাতত শেষ। বিজেপি সরকার তাদের প্রতিশ্রুতি ঠিকঠাক কার্যকর করছে কিনা তা এখন পর্যবেক্ষণ করছে সিজেপি। বিশেষ করে আন্দোলনে অংশগ্রহণকারীদের নামে যেসব মামলা দায়ের করা হয়েছে সেসব প্রত্যাহার, প্রশ্ন ফাঁস কাণ্ডে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়া এবং প্রশ্ন ফাঁস রোধে কঠোর আইন প্রণয়নের মতো দাবি জানিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর এই প্ল্যাটফর্মটি। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলছেন, এটি কেবল শুরু। তাদের আসল উদ্দেশ্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকানো এবং পুরো প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করা। ক্ষমতার সমীকরণ বদলে গেছে। সিদ্ধান্ত গ্রহণের টেবিলে বড়দের পাশাপাশি জায়গা করে নিয়েছে ছোটরাও। আর আলোচনায় 1 ইঞ্চিও ছাড় দিতে রাজি নয় ভারত কাঁপিয়ে দেওয়া তেলাপোকারা। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জিনেদিন জিদান। ফ্রান্স ফুটবল ফেডারেশন জানিয়েছে 2030 সাল পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন তিনি। 1998 সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন জিদান। কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে টানা 3টি চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে গড়েছেন ইতিহাস। 2021 সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর এতদিন ডাগ আউটের বাইরে থাকলেও এবার ফিরছেন জাতীয় দলের দায়িত্বে। শেষ করব সন্ধ্যার সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন, রাষ্ট্রপ্রধানের দায় মুক্তি শুধু দায়িত্বকালীন, মন্তব্য উপদেষ্টার। ভবিষ্যতে আরও সংগঠিত হতে চায় ভারতের ককরোচ পার্টি, অধিকারের প্রশ্নে ছাড় না দেওয়ার ঘোষণা। ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান 2030 সাল পর্যন্ত জাতীয় ফুটবল দলের দায়িত্বে থাকবেন তিনি। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।